নমস্কার, আমি রণদীপ্ত শীল এসে গিয়েছি জাতির কথার আরেকটি পডকাস্ট নিয়ে। গত রবিবার 7ই ডিসেম্বর একটি বিশেষ দিন ছিল আমাদের হিন্দুদের জন্য, কারণ ব্রিগেড ময়দানে সেদিন 5 লক্ষ কণ্ঠে হয়েছিল গীতা পাঠ। হিন্দুদের মানে একটা জনজোয়ার সেদিন দেখা গিয়েছিল, যেটা এর আগে দেখা যায়নি। স্বভাবতই আমাদের যারা বিরোধী পক্ষ তাদের গায়ে জ্বালা ধরেছে, এবং তার ঠিক পরেই একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। কি সেই ভিডিও? ব্রিগেডের যেখানে গীতা পাঠ হচ্ছে তার খুব কাছে একটা লোকের সঙ্গে একটি হিন্দুত্ববাদী ছেলে, তার একটা বচসা হচ্ছে। কি ব্যাপার? সেই লোকটি একটি প্যাটিস বিক্রেতা। তিনি একেবারে ব্রিগেড ময়দান যেখানে গীতা পাঠ হচ্ছে তার খুব কাছে প্যাটিস বিক্রি করছে। কি? চিকেন প্যাটিস। এবার সেই অপরাধে, অনেকে এটাকে অপরাধ বলছে, যে সেই অপরাধে নাকি তাকে কান ধরে উঠবস করানো হয়েছে, তাকে নানাভাবে নিগ্রহ করা হয়েছে এবং তার প্যাটিস ফেলে দেওয়া হয়েছে। তার অপরাধ, সে নাকি চিকেন প্যাটিস বিক্রি করছিল। এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়া দুনিয়া দুটি ভাগে বিভক্ত হয়েছে, এমনকি এর মধ্যে হিন্দুত্ববাদীরাও রয়েছে। নিন্দুকরা তো আছেই, যারা এর নিন্দে করছে যে এই গীতা পাঠ করে কি লাভ। অনেকে যে গীতা পাঠ মনুষ্যত্বই শেখাতে পারছে না, সেখানে কিরকম ধরনের মানুষ গেছে। অনেকে বলছে বাঙালি বিরোধীরা রয়েছে, এটাই বিজেপির চরিত্র, অমুক তমুক, যদি ওটা বিজেপির কোনো অনুষ্ঠান ছিল না। এবার কিছু হিন্দুত্ববাদীকেও দেখা যাচ্ছে যারা বলছে যে এইভাবে একটা রুড মিসবিহেভ করার কি দরকার ছিল, জিনিসপত্রগুলোকে ফেলে দিয়ে ওর লোকটির উপার্জনের পথে বাধা সৃষ্টি কেন করা হয়েছে, গরিব মানুষ, তার জিনিসপত্র কেন ফেলে দেওয়া হয়েছে, তাকে দিয়ে উঠবস করানো হয়েছে, সেটা তো তার রুজি রোজগার। ব্রিগেড ময়দানে তো এই চিকেন প্যাটিস, চা, এসব তো বিক্রি হয়েই চলেছে প্রথম থেকে। আরেক পক্ষ যারা সেই ছেলেটি সৌমিক গোলদার, তাকে সাপোর্ট করছে। বলা হচ্ছে যে সেই ছেলেটি প্রথমত সে বিশেষভাবে সক্ষম, কারণ তার একটা পা নেই, অ্যাক্সিডেন্টে তার একটা পা খোয়া গিয়েছে, তারপর সে ক্যান্সারে আক্রান্ত। তাকে নিয়ে এমন একটা বিশ্রী রাজনৈতিক চক্রান্ত চলছে, সেটা নিয়ে অনেকে প্রতিবাদ করছে। এবার আজকে আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় বাবু। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই যে আমি বাকিদের কথা বাদ দিলাম, হিন্দুত্ববাদীরা দুটি ভাগে বিভক্ত। একজন বলছে সেই প্যাটিস বিক্রেতা রিয়াজুল, তার দোষ। আরেক পক্ষ বলছে দোষটা সৌমিক গোলদার ছেলেটির, কারণ সে ওরকমভাবে অভদ্র আচরণ করেছে, এটা নাকি হিন্দুদের চরিত্র নয়। আমি আপনার কাছে জানতে চাই জাতির কথার এ বিষয়ে কি স্ট্যান্ড। নমস্কার। গত 5 তারিখ আমিও গেছিলাম, মানে অভূতপূর্ব একটা সমাবেশ আমার জীবনে। আমি সেই 90 সাল থেকে যাচ্ছি বিভিন্ন সমাবেশে, এরকম সমাবেশ হিন্দুদের এরকম কনসলিডেশন আমি কোনোদিন দেখিনি, তার জন্য অভিনন্দন। ব্যাপার হচ্ছে এই যে অভূতপূর্ব হিন্দু বাঙালিদের যে জমায়েত, এতে মানে এই মাকুলাল এবং গান্ধী নেহরুর যারা বাচ্চা যারা অবৈধ সন্তান যারা, তারা কি করবে, তারা দিশেহারা। এই কবি, শিল্পী, সাহিত্যিক, খোঁচা বুদ্ধিজীবী, এগুলো পাগল হয়ে গেছে, কি করবে? আচ্ছা, আমি তোমাকে সবার আগে একটা প্রশ্ন করতে চাই। আমি আর এক্সাইটমেন্ট আসছি, কিন্তু আগেই বলে দিলাম যে এইরকম একটা মুসলমানদের কোনো জমায়েতে কেউ যদি হ্যামের মানে শুয়োরের মাংসের প্যাটিস নিয়ে যেত, তাহলে তার কি অবস্থা হতো? এখানে তো শুধু তার ওটাকে ফেলে দেওয়া হয়েছে আর তাকে নাকি কি ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, এই রকম কিছু হয়েছে। আর যদি এই ঘটনা ঘটতো এই রেড রোডে, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তাহলে কি ঘটনা হতো? তুমি আমাকে সবার আগে উত্তর দাও। তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যেত না। কিন্তু লোক মানে আমি এখানে হিন্দুত্ববাদী যারা এর বিরোধিতা করছে তাদের বলছি, তারা বলছে যে এটা তো ব্রিগেডে তো এরকম বিক্রি হয়, এইটা কেন হলো? ব্রিগেডে বিক্রি হয়, অবশ্যই বিক্রি হয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে, সেটা কোনো বিষয় নয়। হয়েছে কোথায়? এরিনার মধ্যে, ওই জায়গার মধ্যে যেখানে
গেট করা আছে, ঢোকার গেট করা আছে, তার বাইরে তো আমরাও দেখেছি বিক্রি হচ্ছে। ওখানে তো আমরাও জল নিয়েছি, আমাদের পাশে বসেই চিকেন প্যাটিস, সব প্যাটিস বিক্রি হচ্ছে, আমাদের পাশে বসেই তো হচ্ছে। সেখানে কেউ তাকে বাধা দিতে গেছে? কেউ কি তাকে বাধা দিতে গেছে? যেখান থেকে বর্ডার দেওয়া হয়েছে, যেখান থেকে গেট করা হয়েছে, সেই এরিনার মধ্যে ঢুকেছে, আর তো কেউ আসেনি। একটি লোককে আমি দেখিনি। ভুজিয়া বিক্রি করছে, গোল গোল যেগুলো হয়, বাদাম বিক্রি হচ্ছে, বহু রকমের জিনিস বিক্রি হচ্ছে, জল বিক্রি হচ্ছে। আমি নিজে তো ওখান থেকে চা খেলাম, চা নিয়ে খেলছি, অনেক কিছু বিক্রি হচ্ছে, কিন্তু এইভাবে তো প্যাটিস নিয়ে তো কেউ ঢোকেনি। ওই মাকুলালগুলো, বাংলার মাকুলালগুলো, যেগুলো তাদের জানো, যেগুলো তাদের বাড়ির কচি মেয়েগুলোকে ওপারে দিয়ে এসছিল পালাবার আগে, এগুলো স্বীকার করে না, এই শুয়োরের বাচ্চাগুলো স্বীকার করে না, এই সব মাকুলালগুলো তাদের বাড়ির মেয়েগুলোকে ওপারে দিয়ে মুসলমানের হাতে দিয়ে পাসপোর্ট পেয়ে এখানে এসছে, এখানে এসে রক্তের রং লাল করছে, এই শুয়োরের বাচ্চা মাকুলালগুলো। হ্যাঁ, রক্তের রং লাল, হিন্দু মুসলমানের রক্তের রং লাল। হিন্দু মায়ের জন্য মুসলমান ছেলের ব্লাড গ্রুপ মিলছে, সে রক্ত দিচ্ছে, তো শুয়োরের রক্তও তো লাল। হিন্দু মুসলমান শুয়োর এক, বল বল নাকি শালা, বলবি? মুসলমানরা কচু কাটা করে রেখে দেবে তোদের, মাকুলালগিরি করছে। এটা হচ্ছে বামপন্থীদের সূক্ষ্ম ষড়যন্ত্র। এগুলো, এই শয়তানিটা সিপিএ তৃণমূল করে গোদা শয়তানি, আর এদের হচ্ছে সূক্ষ্ম শয়তানি। ওই ব্রিগেড যেটা ছিল তাদের বাপের জায়গা, ব্রিগেড ছিল ওদের বাপের জায়গা। হ্যাঁ, আয় মমতা দেখে যা সিপিএম এর ক্ষমতা বলে সেই চিৎকার করতো। এই বাম ব্রিগেড ছিল বামপন্থীদের বাপের জায়গা। সেইখানে কি কি হলো? বাঙালিরা আজকে মাকুলাল ছেড়ে গেরুয়াধারী হয়ে গেল, হিন্দু সমাবেশে যাচ্ছে, এটা মেনে নিতে পারেনি। তাই ওই লোকটাকে তৈরি করা হয়েছিল, তাকে ঢোকানো হয়েছিল, ওই যে মুসলমান ছেলেটিকে, শেখ রিয়াজুল। হ্যাঁ, রিয়াজুল, শেখ রিয়াজুল। যখন বলা হলো, যখন ওই শ্রমিক গোলদার বলছে কি সারাদিন উপোস করে থেকে কেউ কি চিকেন প্যাটিস, কেউ কি প্যাটিস খায়? আরে শালা, ও আগের দিন থেকে ওখানে রয়েছে, ওর গায়ে জ্বর এসছে, গায়ে জ্বর এসছে। ও যে ওখানে ভেতরে যেসব চিকিৎসার ব্যবস্থা ছিল সেইখানে গেছে, তাদের বলেছে তুমি আগে কিছু খেয়ে আসো, খেয়ে এসে তারপরে তোমাকে ওষুধ দেবো। এটা হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধের নিয়ম, খালি পেটে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া যায় না। তখন ওই ভেতরে ওকে তাৎক্ষণিক ওকে দেখেছে, জিজ্ঞেস করেছে সে এটা কি কি প্যাটিস, সে বলেছে এটা হচ্ছে ভেজিটেবল প্যাটিস, ভেজ প্যাটিস। তারপরে যখন তার মুখে লেগেছে তখন সে রিয়াক্ট করেছে। ওই হালাল করা, কারণ মুসলমান, সে হালাল করা ছাড়া কোনো প্যাটিস বিক্রি করবে না, হালাল করা, এটা ইন্টেনশনালি। যার জন্য ওদের সঙ্গে সঙ্গে ছবি উঠে গেল, এ উঠে গেল, সব কিছু রেডি, সব কিছু রেডি। ওই মাকুলালগুলো ভেতরে ছিল, তারা ভিডিও করেছে, তারা ছবি দিয়েছে সঙ্গে সঙ্গে। এইখানে তো হিন্দুরা কেন মার খায়? এই কারণে হিন্দুরা যে মার খায় না ঠিক হয়। ওই যে হিন্দুরা মুসলমানের প্যাদানি খায়, ওই যে হিন্দুত্ববাদীগুলো বলছো, ওগুলো একটাও হিন্দুত্ববাদী নয়, ওইগুলো হচ্ছে শয়তানের ধারী। মুসলমানরা যদি মারতো ওই রকম একে, একটা মুসলমানও যদি ওই হ্যামের পেস্ট্রি নিয়ে ঢুকতো, প্যাটিস নিয়ে, একটা মুসলমানের প্রত্যেকে বলতো ঠিক কাজ করেছে, ওকে যদি টুকরো টুকরো করে ছিঁড়ে মেরে ফেলতো। এই এই হচ্ছে হিন্দুদের এই চিরকালের এই আতলামি, এই চিরকালের এই শয়তানি আতলামি। এই কারণে হিন্দুরা, এই জন্য হিন্দুদের কিছু হয় না, এই কারণে হিন্দুদের কিছু হয় না। একটা ছেলে, তার অ্যাক্সিডেন্টে পা গেছে, ক্যান্সার আক্রান্ত, তাও সে আগের দিন থেকে সমাবেশে রয়েছে, হিন্দু সমাবেশে, কতটা আবেগ। আর তাকে এইভাবে, আরে মমতা ব্যানার্জি, মুসলমানের পা চাটা কুকুর মমতা ব্যানার্জি, তুই ওকে অ্যারেস্ট করালি, তুই ওকে অ্যারেস্ট করালি, তুই সব অংশে ধ্বংস হবে, আমি অভিশাপ দিচ্ছি। আমার মধ্যে যদি কোনো হিন্দুত্ব বোধ থাকে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই সব অংশে ধ্বংস হবি। এই মমতা, তুই সব অংশে ধ্বংস হবি, দেখবি যেরকম ভাবে গান্ধী পরিবার, ওই নেহেরু গান্ধী পরিবার হয়েছে, তুইও সেরকম ভাবে ধ্বংস হবি, দেখবি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, যদি আমার ভেতরে কোনো ক্ষমতা থেকে থাকে, আমি অভিশাপ দিচ্ছি, তুই সব অংশে ধ্বংস হবি, দেখবি। তুই চোখের সামনে শ্রীকৃষ্ণ যেরকম তার পরিবারকে দেখে গেছিল,
সব এই হয়েছিল, শ্রীকৃষ্ণ জানতো এটা কালের নিয়ম, তুই হবি, কিন্তু যে পাপ তুই হিন্দুদের সঙ্গে করছিস। এইখানে জ্যোতির্ময়বাবু একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যেটা রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ খুব ব্যঙ্গাত্মকভাবে বলেছে, যে এমনিতে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রোহিঙ্গা ধরতে পারছে না, ডাকাত ধরতে পারছে না, কোনো ক্রিমিনালকে ধরতে পারছে না, আর এদিকে হুট করে এত সুন্দরভাবে অ্যাকশন নিয়ে এক রাতের ভেতরে সৌমিককে অ্যারেস্ট করে এ তো মমতার ইনস্ট্রাকশন। ও মুসলমান, ও ওকে ওকে অ্যারেস্ট করতে, ওকে একে অ্যারেস্ট করতে হবে, দেখাতে হবে মুসলমানদের আমি কত মহিষ, আমি কত তোমাদের চামচা, আমি তোমাদের কত বড় চামচা। এখন তো হুমায়ুন কবিরের সঙ্গে এই চলছে, কে 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 বড় বেশি মুসলমান, মমতা না হুমায়ুন কবির? এই তো এই এই আর আমার সব থেকে ঘেন্না হচ্ছে হিন্দুত্ববাদী, সেগুলো ওই কথা বলছে। প্রচুর, তাৎক্ষণিক প্রচুর প্রতিক্রিয়া কি হয়? তোর বউকে, যে হিন্দুত্ববাদীরা বলছে এই তোর বউকে যদি কেউ ধর্ষণ করে, ঘরে ঢুকে দেখি ধর্ষণ করছে, তোর বউ চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে, তুই বলবি এই ধর্ষণ করিস না, ধর্ষণ করা অত্যন্ত খারাপ জিনিস, তুই কেন আমার বউকে করছিস, তুই একটা বিয়ে কর না, তুই একটা বিয়ে কর না, বলতো। এই হচ্ছে আমাদের হিন্দুত্ববাদীদের, এই কারণেই আমাদের এই অবস্থা আছে। এইবার বামপন্থীদের, এই যে বামপন্থীরা এত লাফালাফি করছে, বামপন্থী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় মূলত এই বিষয়টা পুরো উদ্যোগ নিয়ে এই কেসটা করেছে সৌমিকের বিরুদ্ধে। আচ্ছা জ্যোতির্ময় বাবু, এই ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময়, যেটা এপ্রিল মাসে হয়েছিল, সিপিএম দুই কর্মী, বাপ আর ছেলে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, সিপিএম এর ক্যাডার বলে নয়, ঠাকুরের মূর্তি গড়ত বলে তাদেরকে নৃশংসভাবে খুন করেছে জিয়াউল শেখের দল। সেখানকার স্থানীয় গুন্ডা জিয়াউল শেখের দল, আমি ঠিক জানি না গুন্ডা নাকি পার্টির কর্মী আমি জানি না, জিয়াউল শেখের দলবল খুন করেছিল, এবং এসআইটির যে রিপোর্ট বেরিয়েছিল তাতে প্রমাণিত হয়েছিল যে কাউন্সিলর মেহবুব আলম এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে জনতাকে উস্কেছিল, যার ফলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের নৃশংসভাবে খুন হয়েছিল। তারা সিপিএম এর কর্মী ছিল। আচ্ছা, তাদের যে হত্যাকারী, তার বিরুদ্ধে তো কোনো রকম স্টেপ সিপিএম বলছে না। সিপিএম এর যে বড় বড় নেত্রী, সব শিক্ষিত, কেউ পিএইচডি করেছে, অনেকে এমএ পাস, এমএসসি, এরা তো কেউ কিছু বলছে না ওই নিয়ে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে পুরো সমূলে তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে। কত বড় বিপদে আমাদের গণতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা, এসব নিয়ে প্রশ্ন তুলছে। সেই হত্যাকার, সেই বাপ ছেলের কিস্সা তো বোধহয় শেষ একদম। এই মাকুলাল, তোরা জেনে রাখ, তোরা জেনে রাখ, মুসলমান তোকে ভোট দেবে না। যে মুসলমানদের জন্য তোরা এক সময় এই বাংলার ডেমোগ্রাফিকে পাল্টে দিয়েছিলি, স্বাধীনতার পরে এখানে ছিল 87% হিন্দু আর 13% মুসলমান, তোরা বলিস যে মুসলমানরাও পরিবার পরিকল্পনা করে, তাদেরও হিন্দুরও সংখ্যা কমছে, মুসলমানেরও সংখ্যা কমছে, তাহলে কি করে থাকছি মুসলমানের সংখ্যা তোদের কথা অনুযায়ী? শালা তোদের কথা অনুযায়ী মাকুলাল, এই গরু খাওয়া মাকুলালগুলো তোদের কথা অনুযায়ী বলছি। তাহলে এখানে মুসলমানের সংখ্যাও কম উচিত ছিল, হিন্দুর সংখ্যা যেরকম কমছে, তাহলে কী করে 35%, কেউ বলে 40% কী করে হলো? এগুলো তো তোদের জ্যোতি বসু, তোদের জ্যোতি বসু, ওই পাপিষ্ঠ, সব থেকে বড় পাপিষ্ঠ ওই জ্যোতি বসু ঢুকিয়েছিল। আমি সেই 84 সালের এর থেকে বলে আসছি যে খালেদের সঙ্গে, খালেদা জিয়া আর জ্যোতি বসুর অবৈধ চুক্তি। আমাকে জয়জিৎ পর্যন্ত বলেন, তুমি সবসময় একই কথা বলো, একই কথা বলো, একই কথা বলো, তোমার এই কথা কেউ শোনে না। মানে ওটাই হচ্ছে, যেরকম কম্পাসকে ঘোরাতে গেলে একটা জায়গায় পয়েন্ট করতে হয়, ওটা হচ্ছে পয়েন্ট। জ্যোতি বসু শুরু করেছিল এই নোংরা খেলা, সিদ্ধার্থ রায় করেনি। সিদ্ধার্থ রায় অনেক করেছে, কিছু সিদ্ধার্থ রায় অনেক এই বদমাইশি করেনি, কিন্তু এই জ্যোতি বসু তা করেছিল যে ভেবেছিল এইগুলো আমার পোলট্রি মুরগি থাকবে, চিরকাল আমার ভোট দিয়ে যাবে, সেটা হয় না। হ্যাঁ, তো ওই জন্য ওই হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন প্রয়োজন তাদের ব্যবহার করব, কিন্তু যেহেতু তারা হিন্দু হয়ে গেছে ঘটনা চক্রে, আরে ওদের ওই বাচ্চা মেয়েটাকে মারলো, তাকে নিয়ে কোনো আন্দোলন নেই সিপিএমের। কি হলো না, তৃণমূল জিতেছে, ওখান থেকে গেছে এই পার্টিটা সিপিএম করে, বোমটা ছেড়ে দিল অ্যাক্সিডেন্টালি, বাচ্চাটাও তখন ওইখানে ছিল। হ্যাঁ, এই মহা খাওয়ার মতো, এই মহা খাবে, ওই হলে একটা মহা খা, হ্যাঁ,
কোনো এ নেই, আর তীব্র প্রতিবাদ করছি আমরা, হয়ে গেল ওদের, হয়ে গেল। তো তোদের বলে রাখছি, মুসলমানের ভোট তোরা পাবি না। পার্টি হচ্ছে মুসলমানদের কাছে যে জামা, তোদের জামাটা ফেলে ওরা এখন তৃণমূলের জামা পড়েছে, পরে হয়তো হুমায়ুন কবিরের জামা পড়তে পারে, তখন এই মমতা নামক জামাটাকে ছুঁড়ে ফেলে দেবে। ওই জন্য ওরা কিছু করবে না, যেহেতু মুসলমান, মুসলমানের এগেনস্ট ওরা কিছু না, ওদের ডিএনএতেই তো মুসলমান, ওদের ডিএনএতেই তো মুসলমান। কমিউনিস্ট পার্টির জন্মই তো ওই জেহাদি মুসলমানদের হাত দিয়ে, কি হবে এই জিনিস হবে। এবারে ওইটা, এবারে ওই যে এ নিয়ে, যে ওয়াকফ বিল নিয়ে হয়েছে, সমস্ত মুসলমানরা কিন্তু তাদের সম্পত্তি এ করছে। মমতা অনেক চর্পে ছিল, মমতার উস্কানিতে কিন্তু ওইসব ঘটনা ঘটে। যা কিছু এখন বাংলার বুকে যা ঘটছে, এই সমস্ত কিছুর জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি। ওকে ইউনুস বলেছে তোকে শুভে বাংলার চিপ করে দেবো, ঠিক যেভাবে ওই যোগেন মণ্ডলকে এ বলেছিল, জিন্না বলেছিল, এই যোগেন তোকে আমি পাকিস্তানের আইনমন্ত্রী করে দেবো, আর যোগেন মন্ডল এরকম করে নাচতে আরম্ভ করেছিল, আমি পাকিস্তানের বেরাবো, তুই বরিশালটা শুধু আমাকে দিয়ে দে। বললো আমরা নমসূত্র, আমরা হিন্দু নই, বরিশালটা পাকিস্তানে চলে গেল। যেই কাজ হয়ে গেল, মারলো লাঠি যোগেন মন্ডলকে, ওই বিধান রায় ছিল বলে পরিবারটা রক্ষা পেল, প্রত্যেকটা মেয়েকে ওর চোখের সামনে ধর্ষণ করতো। কিন্তু বাকি দলিতদের তো করলোই, হ্যাঁ, বাকি নমশূদ্রদের তো করলোই। ইতিহাস বড় মর্মান্তিক ইতিহাস, আর আমরা শিক্ষা নিই না। আর এই সিএ কিন্তু সব মুসলমান কিন্তু এখন এই সিএ বলছে, এই এতে ওয়াকফে সব তাদের সম্পত্তি ওই 5 তারিখ না কত লাখ ছিল দিয়ে দিয়েছে। কিন্তু এই হচ্ছে ওরা পর জামা আর চামড়া, আমরা করি চামড়া, ওরা করে জামা। যেটু জ্যোতির্ময় বাবু, এবার একটা প্রশ্ন আমি আপনাকে করব, সেটা হচ্ছে যে কালকে বোধহয় গতকাল আর বাংলায় হুমায়ুন কবিরের একটা ইন্টারভিউ দেখছিলাম। সম্প্রতি হুমায়ুন কবির যথেষ্ট ভাইরাল হয়েছে তার বাবরি মসজিদের উদ্যোগ নিয়ে, যেটা 6 ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দিরের যে গঠন, তার ইতিহাসটা শুরু হয়েছিল যেদিন, সেই 6 ডিসেম্বরই তিনি আবার বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। উনি গতকাল আর বাংলায় একটা সাক্ষাৎকারে বলছেন যে মুসলমানরা সকালবেলা ঘুগনি মুড়ি খেয়ে একেবারে ইলেকশনের সময় কিরকম কি ভোট কাউন্টিং হচ্ছে, ভোট গণনার সময় তারা বসে রীতিমতো চৌখসভাবে বসে থাকে, অ্যালার্ট থাকে, সতর্ক থাকে। সে জায়গায় হিন্দুরা 4 বার, উনি এটা পুরো ব্যঙ্গাত্মকভাবে বললেন, হিন্দুরা 4 বার খেতে যাবে, একবার সকালে টিফিন খেতে যাবে, একবার তারপরে দুপুরে ভাত খেতে যাবে, তারপর বিকালে কফি খেতে যাবে, চা কফি খেতে যাবে, তারপর এসে একটু খোঁজ খবর নেবে। এইটা উনি রীতিমতো ব্যঙ্গাত্মকভাবে বললেন। আপনি এই বিষয়ে হিন্দু সমাজ সম্পর্কে আপনি আপনার কি ধারণা যদি একটু ব্যক্ত করেন, ওনার কথাটা কতটা ঠিক? এবারে তুমি দুটো পার্ট বলেছো, একটা হচ্ছে বাবরি নিয়ে বলেছো। বাবরিটা আমি তোমাকে পরে আসছি। এই যে কথা, হুমায়ুন কবির স্পষ্ট বক্তা, আমি এই জন্য হুমায়ুন কবিরের এই জিনিসগুলোকে পছন্দ করি। স্পষ্ট বক্তা, ও স্পেডকে স্পেড বলেছে, এটা হচ্ছে বাস্তব। এই হিন্দুদের এটাই হচ্ছে নেচার, হিন্দুদের হচ্ছে এটাই নেচার, অলস। তার যে কর্মের প্রতি তার সেই ডেডিকেশন, সেই রবীন্দ্রনাথের কথা আমরা শুরু করি কিন্তু শেষ করি না। তা আমাদের হচ্ছে এরকম ঢিলে ঢালা সভা, হ্যাঁ ঠিক আছে হবে, এই হচ্ছে হবে, কিন্তু ওদের এই ভারতকে বাকি অংশ, ভারতবর্ষের তথাকথিত স্বাধীন হওয়ার পরে যে ভাগ, এই অংশকে যতদিন না পর্যন্ত আমি দারুল ইসলাম বানাতে পারছি, ততদিন তারা অখণ্ড প্রহরীর মতো তারা তাদের এগুলো চালিয়ে যাবে। তো এটাই হচ্ছে বাস্তব, একদম ঠিক কথা বলেছে। আর যদি ওর মসজিদ নিয়ে বলতে হয়, হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল করেছে, এর প্ল্যান ওর বহুদিন থেকেই করছে, এবং সেটা করতে গেলে সমস্ত মুসলমানের স্বপ্নে, মনের অন্তরে যেটা রয়েছে 1%, দুটো একটা লোক কি বলছে ওটা কিন্তু কোনো বিষয় নয়। কথায় কথায় কাজী নজরুলকে কুমিরের ছানার মতো দেখানো, আবার আবুল কালাম আজাদ, মৌলানা আমাদের এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম, ওটা ছিল সব থেকে বড় জিহাদি, জিন্নার থেকেও বড় যদি কেউ জিহাদি হয় ওটা হচ্ছে আবুল কালাম আজাদ, ওটা হচ্ছে আব্দুল কালাম। এরকম ওই 2-4টে মুরগির ছানা দেখিয়ে কোনো লাভ নেই। মাস কি এদের তোদেরকে স্বপ্নে ছিল
বাবরি বাবরি মসজিদ। যার জন্য দেখুন না 1.3 crore, 1 কোটি টাকার ওপরে, এখন বোধহয় সেটা না, 2-3 3 কোটি, কোটি, 3 কোটি, 3 কোটি, 3 কোটি। 3 কোটি। এত পরিমাণ আসছে কোথা থেকে? শুধু তাই নয়, যার ক্ষমতা, জাকাত করার ক্ষমতা সামান্য, একটা ইট মাথায় করে এনে দিয়েছে, 10টা ইট দিয়েছে, 100টা দিয়েছে, 1000টা দিয়েছে, একটা ইট ভাটা কিনে পুরো দিয়েছে। অনেক মুসলমান মানে এসে দেখি আক্ষেপ করছে যে আশপাশের ভাটাগুলো তো একটা হয়নি। আপনি ভাবতে পারছেন না, যখন রাম মন্দির হচ্ছিল তখন হিন্দুরা হাসাহাসি করছিল। আরে আমাদের তো বলা, আরে ইট দিয়ে কেউ ইটের পুজো হচ্ছে সারা, এই এইগুলোর ওই হনুমান করে করে না, এগুলোর মাথাটা গেছে, এই ইটের পুজো করছে এগুলো। এই শয়তান বামপন্থী আর ওই গান্ধী নেহরু যারা অবৈধ সন্তান সেকুলারিস্ট, এইগুলো এরমভাবে ব্যঙ্গ করতো, আমাদেরকে এইভাবে ব্যঙ্গ করতো। এগুলো একটা জিনিস পুলিশ দেখেছেন বাধা আপনি? দিত প্রকাশ্য জায়গায় যদি এই শিলা পুজো করা হতো। এই যে মোহাম্মদ সেলিম, তারপরে আপনার এই এই নওশাদ সিদ্দিকী, এরা প্রতিবাদ করছে, কিন্তু দেখেছেন প্রতিবাদের শটটা কেমন নরম। কি বলছে? মন্দিরের বেলায় হিন্দু বামপন্থীরা যেভাবে লাফায়, এই সায়ন ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জি, দীপশিতা ধর, এরা যেভাবে লাফায়, মানে এবং হিন্দু ধর্মের মামাসি করতে এদের 1 সেকেন্ডও সময় লাগে না। এরা কি বলছে? হ্যাঁ, এটা ঠিক, আস্তে আস্তে এই মন্দির মসজিদ এসব হচ্ছে, বিপদে আছে। না না, ওটা উনি করছেন, আবেগ নিয়ে খেলা করছেন, কিন্তু প্রতিবাদের স্বরটা নরম, কণ্ঠটা নরম। হিন্দুদের বেলায় যে পরিমাণ একটু জোর জবরদস্ত গরম তেজিয়ান কণ্ঠস্বর দেখা যায় হিন্দু বামপন্থীদের, মুসলমানদের তো বটেই, হিন্দু বামপন্থীদের সব থেকে বেশি যে পরিমাণ উল্লাস, যে পরিমাণ প্রতিবাদী স্বর, আগুন খেকো কণ্ঠস্বর পাওয়া যায়, মুসলমানদের কিন্তু পাওয়া যাচ্ছে না। কোথাও কি তাদেরও কিন্তু একটা আনন্দ হচ্ছে, একটা সূক্ষ্ম সমর্থন কিন্তু রয়েছে হুমায়ুনের পাশে। প্রথমত মুসলমান কোনোদিন কমিউনিস্ট হতে পারে না। আমি এমজি আকবরের একটা বিখ্যাত উক্তি আছে, বলেছিল কি না, ভারতে এই মাওবাদীরা কোনোদিন সাকসেসফুল হবে না। সে যুগে যখন বাংলায় এই ভারতের মাওবাদ মানে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে, বলেছিল মাওবাদীরা কোনোদিন ভারতের, কেন ওরা সাকসেসফুল হবে তখনই যদি ওরা আল্লাহকে মেনে নেয়, আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে মেনে নেয়, তখন মুসলমানরা ওই মাওবাদীদের সঙ্গে জয়েন করবে। সবদিন পর্যন্ত ওই কি লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, এই জার্নিটা বজায় রাখবে। আল্লাহকে সর্বশক্তিমান মানবে না, তার ওপরে ওই কার্ল মার্কস ফার্মার্সকে বের করবে। ভারতে কোনোদিন মাওবাদ সাকসেসফুল মানে একমাত্র যদি একদম অমোঘ কথা বলে দিয়েছে। তো মোহাম্মদ সেলিম তার তো অংশ। মোহাম্মদ সেলিম কমিউনিস্ট কে বললো? মোহাম্মদ সেলিম কবে কমিউনিস্ট হলো বলো তো? যে সারা নামাজ পড়ে, আল্লাহ বিশ্বাস করে। কমিউনিস্টরা তো ধর্মে বিশ্বাস করে না, ধর্ম হচ্ছে আফিং, রিলিজন আফিং। মোহাম্মদ সেলিম কবে কমিউনিস্ট হলো? এগুলো তো ওই মানে করার কথা। পাঁঠার বাচ্চা ওই হিন্দু মাকুলালগুলো, যাদের নামগুলো এখনো হিন্দু আছে, ওই মাকুলালগুলো, সেইগুলোকে বোকা বানাবার জন্য। আর ওদের যেসব কচি কচি ছেলে মেয়েগুলো যারা তাদের জীবন যৌবন বাদ দিয়ে এই বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক বলে চিৎকার করতে থাকে। হ্যাঁ, আগে এরা পড়তো ওই সাদা শাড়ি, লাল পাড়, সাদা শাড়ি আর লাল পাড়। এখন এরা সব এরাও এখন হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে। এরাও প্যান্ট শার্ট পরে, আর তা নাহলে জিন্স আর টপ পরে। তফাৎটা শুধু এইখানে হচ্ছে, কিন্তু ওই একই রয়ে গেছে, ভেতরটা শুধু, বাইরের অবয়বটা শুধু পাল্টেছে। এসে গিয়েছি এই সাক্ষাৎকারের শেষ পর্যায়ে। আমার শেষ প্রশ্ন আপনাকে, এই সমস্ত ঘটনাগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন, সকলেই দেখছি। 2026 সালে নির্বাচন, এই যে এসআইআর হলো পশ্চিমবঙ্গের বুকে, এই যে এসআইআর হলো, আমরা শুনতে পেলাম যে নিউ টাউনের খুব কাছে মাসুদ বস্তি পুরো ফাঁকা হয়ে গেল, গুলশন কলোনির প্রচুর লোক রাতারাতি হাওয়া, এবং
নানাভাবে ভুতুরে ভোটার এবং ভুয়ো ভোটার ধরা পড়ছে। অনুপ্রবেশকারীদেরকে জায়গায় জায়গায় ধরা হচ্ছে, যদিও এখনো প্রক্রিয়া চলছে। বিহারে আমরা দেখলাম এসআইআর এবং তারপরে কি বিপুলভাবে জয়ী হলো বিজেপি। বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে আপনি কি সেরকম আশা দেখতে পাচ্ছেন? মানে এসআইআর এর পর কি হতে চলেছে, এই এসআইআর এর কিরম ভাবে প্রভাব নির্বাচনে পড়তে পারে? এসআইআর এ যে নাম বাদ যাবে, হয়তো 1 কোটি নাম বাদ যাবে। এখানে মনে রাখতে হবে যে 47-এ কিন্তু 13% মুসলমান ছিল। তারপরে হাজার হাজার লাখে লাখে হিন্দু বিভিন্ন সময় ভারত এখানে ঢুকেছে। বাংলায় হিন্দু পার্সেন্টেজ বেশি হয়ে যাওয়া উচিত ছিল, যেহেতু বামপন্থীরা বলে। আমি বামপন্থীদের কথা আমি খুব বিশ্বাস করি, একদম। এতে তারা বলে হিন্দুদের সংখ্যাও কমছে, মুসলমানের সংখ্যাও কমছে। তাহলে যদি দেখা যায় ভোটের এই এসআইআর পরে রিপোর্টে যে মুসলমান 13% কি 15% ওপরে চলে গেছে, তাহলে বুঝতে হবে এগুলো তো সেই জ্যোতিবাবুর আমলে যে লোকগুলো ঢুকেছিল আর এই আমলে যেগুলো ঢুকেছিল তারা থেকে গেছে। হ্যাঁ, এই আমলে যারা ঢুকেছিল এরা একটু তো গোদা গোদা কাজ করে, এই আমলে এগুলো বাদ পড়ছে। কিন্তু সেই এই আবার জজিত আমার কাছে থেমে যাবে, এই তুমি কথায় কথায় শুধু নিশ্চয়ই পুরনো ভাঙা রেকর্ডটা বাজাও, 1984 সাল। এই পডকাস্টটা শেষ হবে আমার উপর আবার চেঁচামেচি করবে। আরে ওটাই তো আমি বলছি, তো ওটা তো কম্পাসটা এক জায়গায় বসাতে হবে। 84 সালটাই তো টার্নিং পয়েন্ট। তার আগে পর্যন্ত এই জিনিস ওই যে 84 সাল থেকে জ্যোতি বসুরা জমি বা কি বলে কি আন্দোলন, কৃষক আন্দোলন, অমুক তমুক এইসবের বর্গা অমুক তমুক এইসব যে ঠকিয়েছিল, তাদের তো নিখুঁতভাবে জ্যোতিবাবুর আমলে যারা ঢুকেছে সেই সব মুসলমানের নাম কিন্তু একটাও বাদ যাবে না। ওই যে বন্দর এলাকা, কটা মুসলমান ছিল বলো তো? সব তো উড়িয়ারা ছিল। আর মানে ওই খিদিরপুর অঞ্চলে বর্ধিষ্ণু হিন্দু বাঙালিরা ছিল, বাঙালিরা অনেক বড় বড় কবিতীর্থ। কবিতীর্থ, সারা কবিতীর্থের এখন পেছন কবে মেরে দিয়েছে তার ঠিক নেই। কবিতীর্থ তাহলে কি করে এত মুসলমান থেকে গেলে? এগুলো সব ওই জ্যোতি বসুর আমলে ঢোকা নিখুঁত কাজ করে গেছে জ্যোতি। এই নাম বাদ দেওয়ার কথা তা বাদ দিতে ওই সেশন যদি আসে, ট্রেন সেশন যদি আবার ফিরে আসে, ওই পাগলাটা সে পারবে না, বলে দিচ্ছি। ওর দ্বারাও হবে না, এত নিখুঁত কাজ। কমিউনিস্টরা কিন্তু খুব সিনসিয়ারলি নিখুঁত কাজ করে, যে কাজটা করে তারা। এই আমলে ঢুকেছে গোদা গোদা এরা অনেক। বাবা তার 10টা ছেলে করে দিয়েছে, বাবার সঙ্গে আর ঠাকুরদার সঙ্গে নামের সঙ্গে মিলছে না, তাই 60 বাদ যাচ্ছে। কিন্তু কত 13%, 15%, যখন রেজাল্ট বেরোবে তখন 15% মুসলমান তো হওয়া উচিত না। আমি এসআইআর করি না, পুরোপুরি ভরসা। মানে প্রভাব কেমন পড়বে? কিছু আমার কাছে আমি এখনো এটা নিয়ে পুরোপুরি নই। মানে হিন্দু বাঁচার চান্স আছে কি? বহু ডেট এটা আমি বলতে পারবো। একটা পজিটিভ আছে কি, ডেটগুলো সেগুলো তো ম্যাক্সিমাম হিন্দুর ডেট আছে, সেগুলো দেখা যাবে যেগুলো তৃণমূলরা দিত সেইটা এবার দিতে পারবে না ডেট। আর একটা জিনিস, ভোট কি মানুষ দিতে পারবে? আমি এখন আবার সেই ভাঙা রেকর্ডটা বাজাচ্ছি, আমি আজকে বাজিয়ে গেলাম যে নরেন্দ্র মোদী যদি পশ্চিমবঙ্গে 1000টা মিটিং করে, 1000 মিটিং, এই অন রেকর্ড দেখলাম কি বলছি, 1000 মিটিং করে, কিন্তু ভোটের সময় ওই সেন্ট্রাল ফোর্স যদি মদ মাগি আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে পরের দিন শুধু গেটের সামনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে, আর তৃণমূলের লোক পিল করে ঢুকবে, বুথ দখল হয়ে যাবে। এই যেটা হয়ে আসছে 2011 সাল ছাড়া, যেটা সোনিয়া গান্ধী সিপিএমকে টাইট দেওয়ার জন্য ওইখানে 1 ভোটার 1 মানে বুথ, হ্যাঁ, সেন্ট্রাল পুলিশ অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, ওইটা যদি না হয়, 1000 মিটিং যদি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে করে, লাখ লাখ লোকের সমাবেশ যদি হয়, বিজেপি হারবে। আমি তোমায় বলে দিলাম। আমি যদি না হয়, একটি কথা বক্তব্য আর করে এইসব প্রেডিকশন আমি আর বলবো না, বলে গেলাম। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। তারই মধ্যে মন্দের মধ্যেও কিছু ভালোর অনেক প্রশ্নের উত্তর রাখলেন জ্যোতির্ময় বাবু। আমাদের অনেকটা গাইড করলেন তিনি যে আগামী দিনে কি হতে চলেছে। ব্যাস, এই সাথে আমি রণতৃপ্তশীল
আমরা আজকে আবার বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন একটি পডকাস্ট নিয়ে। আচ্ছা, বিদায়ের আগে আমি শুধু একটা কথা বলে নিতে চাই। দেখুন ভাই, আমি কিন্তু ওই পলিশড ওয়েতে চিবিয়ে চিবিয়ে আমি বক্তব্য রাখতে পারি না। আমার হচ্ছে এরকম সোজাসুজি কথা, ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। বলছি হিন্দু, এই তোমার শেষ সুযোগ ভাই, এই শেষ সুযোগ, এটাকে কাজে লাগাও, একে কাজে লাগাও ভাই, একে কাজে লাগাও।